আমি যদি সবল না হতাম, আমি যদি তরুণ না হতাম, তরুণী না হতাম, তাহলে আমি সেখানেই মারা যেতাম। আমাকে যেভাবে গ্রেফতার করা হয় সেই বর্ণনাটা অত্যন্ত মর্মান্তিক। কারণ হচ্ছে আপনারা বিগত কয়েক বছরে শুনেছেন যে র্যাবের হেফাজতে মানুষের মৃত্যু, করুণ মৃত্যু। তো আমার কাছে মনে হয় আমি যদি আমার গায়ে আমি যদি সবল না হতাম, আমি যদি তরুণ না হতাম, তরুণী না হতাম, তাহলে আমি সেখানেই মারা যেতাম, সেই র্যাব হেফাজতেই মারা যেতাম। আর আপনারা এটাও জেনে অবাক হবেন যে আমার যে রিমান্ডের কার্যক্রমটা সম্পূর্ণ পুরুষ কর্তৃক কার্যকর করা হয়েছে। বাইজিদ মোল্লা, তিনি ইন্সপেক্টর ছিলেন, নিরস্ত্র। তারপর অন্যান্য অন্যান্য ইন্সট্রাক্টররা ছিলেন তাদের। তো আমাকে যখন গ্রেফতার করা হয়, আমার বাসার জিমনেশিয়াম থেকে শুরু করে সব কিছু ইট পাটকেল, সাধারণ জনগণকে নিয়ে ইট পাটকেল দিয়ে ভেঙে চুড়ে সব কিছুই করা হয়। দোকানপাট ঠেলে বাসায় আসা হয়, ঘর থেকে টেনে হেঁচড়ে বের করা হয় যে তুই বের হ। এরকম অকথ্য নির্যাতনের শিকার হয়ে আমি যখন তাদের কাছে আমার অপরাধ জানতে চাইলাম, তখন তারা আমাকে বলল যে এই টুইটারের এই পোস্টটি কি আপনার? আমি বললাম যে না, এই পোস্টগুলো আমার না, আমার নামে আমার যারা বিরোধী অথবা আমাকে যারা পছন্দ করে না সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমার নামে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। তো তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, আমাদেরকে এটা দেখতে হবে, আপনার ফোন দেন। তো আমি ফোন টোন সবই দিয়ে দিলাম, সব কিছু। তারা ফোন দেওয়ার পরে, ল্যাপটপ দেওয়ার পরে তারা কি করলো, সেগুলো আমি বললাম আমার কাছে তো আর কোনো ডিভাইস নেই। সে কি করলো, সব কিছু ভাঙচুর করে ঘরের ভিতরে যে আমার আর কোনো ডিভাইস আছে কিনা, অথবা আমার ছোট বোনের ফোন হাত থেকে নিয়ে গেলো। আমার ছোট বোন তখন ক্লাস 6-এ পড়ে। তো সে তো কান্নাকাটি করতে করতে শেষ। আমার আম্মার ফোন, সবার ফোন তারা জব্দ করলো, পরিবারের সবার। তো আমি বললাম আমার ফোন আপনি চেক করেন, সবার ফোনই চেক করেন, আমার ফোনে তো কিছু নেই, আসলে ফোনে আমি কিছু করি নাই, তাহলে থাকবে কি এভিডেন্স? তো বলতেছে আপনার ফোনে কিছু থাকতে হবে না, আমরাই বের করে দিব। তো আমি অবাক হয়ে গেলাম যে আমরা বের করে দিব। তারপর তারা আসলে এন্ড অফ দ্য ডে তারা 2 বছর 7 মাস পর কিছু বের করতে পারে নাই। আমি যখন কারাগারে 2 বছর 7 মাস, আমার যখন জামিন চাওয়া হচ্ছিল কোর্টে, বারবার লাগাতার প্রায় 20-25 বার জামিন চাওয়া হয়েছিল, 20-25 বার। তো আমার উকিল জিজ্ঞেস করছে যে ছোট মানুষ, 18-19 বছর বয়স, জামিন দেন। তো বলতে জাস্টিস বলছে যে না, নন বেলেবল সেকশনে আমি জামিন দিতে পারবো না। ঠিক আছে, আপনি চার্জশিট দেখান, অভিযোগনামা দেখান। বলে কি চার্জশিট তো এখনো হয় নাই, আমি দিয়েছি অর্ডার, দেখি কি দেয়। তো যেদিন আমার খালাস হবে, আমাকে দোষ স্বীকার মর্মে খালাস দেওয়া হবে, সেদিন আমার চার্জশিট দেওয়া হলো। সেখানে 28, 29, 31 নম্বর ধারায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 28, 29, 31 নম্বর ধারায় 2টা ধারাই বাদ দিয়ে দিয়েছে। তো আমি জাস্টিসকে জিজ্ঞেস করলাম, বিচারকের সাথে আমার কথা হচ্ছিল, সবাই প্রায় 500-600 জন উকিল তখন ছিল কোর্ট কাছারিতে। তো আমি জিজ্ঞেস করলাম তাহলে আমার অপরাধটা কি 28 ধারার ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিত্তিতেই? তো বলতেছে আর তো কোনো অভিযোগ আমরা খুঁজে পাচ্ছি না, এটার ভিত্তিতে আপনার সাজা হবে। তো আমি বললাম আমি তো কোনো অপরাধ করি নাই। বলে কি অপরাধ করেন নাই এটা তো আমরা জানি, এখন আপনাকে নন বেলেবল সেকশনে জামিন দেওয়া হবে না, কারণ আপনার বিরুদ্ধে আমাদের সিনিয়রদের অভিযোগ আছে এবং এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আপনি স্বীকার করে প্রমাণ করেন। তা আমি বললাম না, আমি স্বীকার করতে পারবো না। তখন জাস্টিস বললেন যে আপনি যদি স্বীকার না করেন তাহলে কি হবে জানেন? তাহলে হবে আমি আপনাকে জামিন হয়তো দিব না, কিন্তু আপনাকে আবার কারাগারে যেয়ে আপনার কাস্টডি চালাতে হবে, নির্দোষ প্রমাণ করতে হবে নিজেকে, আপনাকে আমি জামিন দিব না। তখন আমার দাদা, দাদি, আম্মা সবাই ভেঙে পড়লো যে 2 বছর 7 মাস, তারপর আবার কাস্টডি, আবার নির্দোষ। তখন আমি বললাম যে আম্মা তুমি কোনো কথা বলো না, অনেকগুলো জাস্টিস আছে এখানে, লয়াররা আছে, ল বুঝে। তো তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম আমার কি করা উচিত। তো লয়াররা বললো দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দোষ স্বীকার করলাম। তো সই স্বাক্ষর করলাম। তো বললো আপনি মুক্ত, আপনি মুক্ত। তো তখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে আসলে কি ঘটলো। এতগুলো জাস্টিস যারা সারা জীবন ওকালতি পড়ে এসেছেন, 500 জনের বেশি ছিল সেখানে, কারণ তখন প্রথম আলোর বিরুদ্ধে মামলা চলতেছিল আর এটা অনেক গরম ছিল, 2023 সালের ঘটনা। তা আমি বললাম এতগুলো উকিল কি ভুল হবে? এতগুলো উকিল আমাকে ক্ষমা প্রার্থনা করতে বললো, আমার দোষও প্রমাণিত হয়নি যেখানে।
তো আমি বললাম এতগুলো কিন্তু ভুল হতে পারে না, নিশ্চয়ই আমার মুক্তির জন্যই তারা এই কাজটা করেছে, যেহেতু আমার পরিবারের দিকে তাকিয়ে। তো আমি মুক্ত আছি, আমি আমার জীবন নিয়ে ফিরতে পেরেছি, এটাই আমার সফলতা আমি মনে করি। আর আমার দাবি, সাইবার সুরক্ষা আইনের কাছে আমার দাবি, মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টার কাছে আমার দাবি এই যে একই জিনিস অনেক সুন্দরভাবে একটা ডিএসএ আইসিটি অ্যাক্ট অনেক সুন্দরভাবে পরিবর্তন করে সিএসএ করা হয়েছিল, কিন্তু সিএসএ তেও আমরা অনেক ভিকটিমকে দেখেছি যারা আসলে অপরাধী না। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা সাইবার সুরক্ষা আইনটা করতে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো শহীদ, আমরা যারা ভিকটিম, আমাদের জীবন ক্যারিয়ার সবই শেষ। আমি চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার 2 বছর 7 মাসের সাজা। ঠিক আছে, আমি বিসিএস দিতে পারবো না, কারণ আমার সাজা, কনভিক্টর আমাকে ছাড়ে নেই। আমি বলেছি আমি প্রমাণ করতে পারবো, আমাকে যদি বেইল দেন, বলে নন বেইলেবল সেকশনে আমরা বেইল দিব না। আচ্ছা, আমি ছোট করব। সাইবার সুরক্ষা আইনের কাছে আমার এতটুকুই দাবি যে পরবর্তী প্রজন্মকে যে আমরা এই আইনটা বেঁধে দিচ্ছি, এই আইনটা একই জিনিস ধারাবাহিকভাবে বয়ে যাচ্ছে, তো এইখানে আমাদের মানে স্টপ করা উচিত আমার মনে হয়। তো এখানে এই আইনটা যদি বাতিল হয় তাহলে তো হলো, আর যদি সংস্কার হয় অবশ্যই আমরা যারা ভিকটিম তাদের মতামতে নিয়ে কোথায় কি সংস্কার করা উচিত এটা অবশ্যই বিবেচনার বিষয়। ধন্যবাদ সবাইকে।